ভয়, আত্মা, রোম্যান্স আর হাজার খানেক গোলকধাঁধার মিস্ট্রিতে ভরপুর এক জমজমাট ব্লকবাস্টার হিট মুভির গল্প নিয়ে হাজির হয়েছি আজকে, যেখানে ২০০ বছর আগে মারা যাওয়া আত্মা ফিরে এসেছে তার মৃত্যুর প্রতিশোধ নিতে। কিন্তু কেন তাকে অন্যায়ভাবে মেরে ফেলা হয়েছে, আর এই জন্মেই বা সে কিভাবে তার রাগের আক্রোশ মেটাবে, সেই সব কিছুর উত্তর জানবো আমাদের আজকের গল্পে। হ্যাঁ, বলছি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ভুলভুলাইয়া 3 মুভিটার কথা। এতটুকু নিশ্চিত যে আজকের গল্পটা আপনি পুরোপুরি দেখলে আপনার মাথাও ঠিক ভুলভুলাইয়ার মতোই ঘুরতে থাকবে। আপনি কখন কি দেখছেন আর শেষে কি হতে চলেছে কিছুই আন্দাজ করতে পারবেন না। আর এই পুরো গল্পটা জুড়ে আমি মিস বাঙালি এক্সপ্লেনার আছি আপনার সাথে। তবে প্রথমেই বলে রাখি, ঠান্ডা লেগে আমার গলার অবস্থা খুবই খারাপ, তাই যদি কোথাও কোনো সমস্যা হয়ে যায় বা কোথাও বুঝতে একটু অসুবিধা হয় তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভুলভুলাইয়ার জগৎ থেকে ঘুরে আসা যাক। গল্পের শুরুতেই আমরা মঞ্জুলিকা নামের একটা মেয়েকে চারিপাশে বাতি জ্বালিয়ে মনোমুগ্ধকর নৃত্য করতে দেখি। এমন সময় হঠাৎ সেখানে রাজা এসে মঞ্জুলিকাকে নাচতে দেখে বেশ হতাশ হয়ে যায় আর তাকে টানতে টানতে সেখান থেকে বাইরে বের করে নিয়ে আসে। এরপর রাজপ্রাসাদের একটা কর্নারে নিয়ে গিয়ে মঞ্জুলিকার গায়ে আগুন লাগিয়ে দেয়। তবে এখানে হয়তো অনেকের মনে প্রশ্ন জেগেছে, হঠাৎ রাজা এমনটা কেন করলো? এর উত্তর আপনারা গল্পের শেষের দিকে জানতে পারবেন। তো যাই হোক, মঞ্জুলিকাকে পুড়িয়ে দেওয়ার পর দেখা যায় তার সেই লাশের ভেতর থেকে একটা অশরীরী আত্মা বেরিয়ে আসছে। এসব কিছু দেখে সেখানকার পুরোহিতরা ওই আত্মাকে বিভিন্ন মন্ত্র পড়ে একটা বদ্ধ ঘরের ভেতর আটকে রাখে। এরপর সিন শিফট হয় ২০০ বছর পরে। তখন আমরা বিখ্যাত এক তান্ত্রিক রুহ বাবাকে দেখতে পাই। এনার নাম অবশ্য রুহান, এবং ইনি একজন ভণ্ড বাবা, মানে সবাইকে চুনা লাগিয়ে বেড়ায় আর কি। সে নিজেকে বড় তান্ত্রিক আর সাধু সাজিয়ে সবার সামনে প্রেজেন্ট করে আর ভূত তাড়ানোর নাটক করে। তার এমন কাজ দেখে অনেকে তাকে বিশ্বাসও করে, কেননা মানুষের ভেতরে কিন্তু ভূতের ভয়টা এখনো বেশ ভালোই কাজ করে, আর সেই ভয়টাকেই পুঁজি বানিয়েছে রুহ বাবা। একদিন এই ভণ্ড বাবার ডাক পড়ে এক বড়লোক বাড়িতে। রুহানও তখন তার অ্যাসিস্ট্যান্ট টিল্লুকে নিয়ে সেই ধনী ব্যক্তির বাড়িতে গিয়ে হাজির হয়। সেখানে বাড়ির মালিক রুহানকে জানায় যে তার মেয়ে মারা গেছে, কিন্তু তিনি তার মেয়েকে অনেক ভালোবাসে এবং অনেক মিস করে। তাই সে তার মেয়ের সঙ্গে একটু কথা বলতে চাচ্ছিল, যে কারণে সে রুহানকে ডেকে পাঠিয়েছে। সেটা শুনে রুহান ওই লোকটার সামনে তার মেয়ের আত্মাকে ডেকে আনার অ্যাক্টিং করতে শুরু করে, আর টিল্লুকে পাঠিয়ে দেয় লাইট অন অফ করে একটা ভৌতিক ইফেক্ট ক্রিয়েট করার জন্য। কিন্তু দুঃখের বিষয়, টিল্লু কোথাও লাইটের সুইচগুলো খুঁজে পায় না। কিন্তু হঠাৎ করে লাইটগুলো অন অফ হতে শুরু করে এবং পরক্ষণেই মীরার আত্মা এসে রুহানের সামনে হাজির হয়। তাকে দেখে রুহানের মধ্য থেকে উল্টো তার রুহই উড়ে চলে যায়। সে বারবার হাত জোর করে ক্ষমা চাইতে থাকে আর মীরাকে বলে, আমাকে ছেড়ে দাও, আমি সবাইকে সত্যিটা জানিয়ে দেব আর এই বাড়ি ছেড়ে চলে যাব। তখনই হঠাৎ মীরা অদ্ভুতভাবে হাসতে শুরু করে, সেই সাথে তার বাবাও। এরই মাঝে তার বাবা আবার রুহানের ওই স্বীকারোক্তির ভিডিওটাও করে ফেলে। পরক্ষণে জানা যায় মীরা আসলে কোনো ভূত নয়, সে একজন মানুষ। আর ওই লোকটা তার বাবাও নয়, সে ছিল তার মামা। মূলত তারা দুজন মিলে রুহানকে ফাঁসানোর জন্য এই পুরো প্ল্যানিংটা সাজিয়েছিল। তো মীরার আঙ্কেল রুহানকে বলে, তুমি যদি আমাদের কথা মতো কাজ না করো তাহলে তোমার এই ভিডিও আমি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেব। এমন পরিস্থিতিতে রুহান ভীষণ বিপদে পড়ে যায় আর তার হাতে কিছুই করার ছিল না। এমন সময় মীরা রুহানকে বলে, তোমাকে আমাদের সাথে রক্তঘাটে যেতে হবে। মূলত তারা রাজ পরিবারের সদস্য ছিল আর তাদের রাজমহল ছিল রক্তঘাটে। কিন্তু সেখানে হঠাৎ ভূতের উপদ্রব দেখা দেওয়ায় সবাই রাজমহল খালি করে সেখান থেকে বেরিয়ে যায়। তবে মীরা কখনোই ভূত প্রেতে বিশ্বাস করত না, তাই সে রুহানকে টার্গেট করে তার ফ্যামিলির সামনে আসল তান্ত্রিক হিসেবে প্রেজেন্ট করার জন্য। তাদের প্ল্যানিং ছিল রুহান সেখানে গিয়ে ভূত তাড়ানোর অ্যাক্টিং করবে এবং তারা আবারও রাজমহলে ফিরে যেতে পারবে। কিন্তু রুহান তাদের সাথে রক্তঘাটে যেতে রাজি হয় না। তখন মীরা তাকে বলে, তুমি যদি আমাদের সাথে যাও তাহলে আমরা তোমাকে ১ কোটি টাকা দেব। এত টাকার কথা শুনে রুহান তৎক্ষণাৎ রাজি হয়ে যায়। পরদিন মীরারা রুহানকে নিয়ে ট্রেনে করে রক্তঘাটের উদ্দেশ্যে রওনা হয়। ট্রেনে যাওয়ার পথে রুহান বারবার মীরার দিকে তাকিয়ে দেখছিল,
আসলে প্রথম দেখাতেই মীরাকে তার ভালো লেগে গিয়েছিল, কিন্তু মীরাকে কিছু বলার তার সাহস হয় না। মীরাও সেটা বুঝতে পেরেছিল, কিন্তু সে রোহানকে একদমই পাত্তা দেয় না। রক্তঘাটে পৌঁছানোর পর তারা যখন রাজমহলের দিকে এগোচ্ছিল, তখন কেন যেন সবাই রুহানের দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছিল। সেটা দেখে রুহানের কাছে বেশ আনকমফোর্টেবল লাগে। তখন সে মীরার কাছে এই ব্যাপারে জানতে চাইলে মীরা বলে, তুমি পরে সব জানতে পারবে। এরপর তারা পৌঁছে যায় রাজমহলে। কিন্তু মীরারা যেহেতু কেউ রাজমহলে থাকতো না, তাহলে প্রশ্ন ওঠে তারা এখন কোথায় থাকছে। মীরা তখন রুহানকে তাদের গোয়াল ঘরে নিয়ে যায়। সেখানে গিয়ে রুহান যে দৃশ্য দেখে তাতে তার চোখ চড়ক গাছ হয়ে যায়। রাজ পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও মীরাদের পরিবারের সবাই ভীষণ গরিব ছিল। তাদের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে একটা পেস্টের টিউব নিয়ে তারা পুরো পরিবার যুদ্ধ করছিল। তাদের এমন করুণ অবস্থা দেখে রুহান নিজের ব্যাগ থেকে নতুন টুথপেস্টের টিউবটা তাদেরকে দিয়ে দেয়। সেটা পেয়ে তারা এত খুশি হয় যে যেন আকাশের চাঁদ পেয়ে গেছে। তারা বলে, এই টুথপেস্টের টিউবটা দিয়ে তো আমাদের 1 বছর অনায়াসে পার হয়ে যাবে। রুহান সেটা দেখে হাসবে নাকি কাঁদবে ঠিক বুঝে উঠতে পারছিল না। এরপর রাতে রুহানের সাথে রাজপুরোহিত দেখা করতে আসে। তিনি প্রথমবার রুহানকে দেখেই অনেক খুশি হয়ে যায়। এমনকি রুহানকে অনেক সম্মানও করে, তার হাত ধরে চুমু খায়। রুহান তখন ভীষণ অবাক হয়ে যায়। অর্থাৎ এই পুরোহিত তাকে চেনেও না, জানেও না, তাহলে এত সম্মান কেন করছে? এর আসল রহস্য আপনারা একটু পরেই জানতে পারবেন। এরপর পুরোহিত তাদেরকে সঙ্গে নিয়ে রাজপ্রাসাদের ভিতরে যায়। সেখানে গিয়ে রুহান অনেক পুরনো একটা ছবি দেখতে পায়। সেই ছবিতে থাকা লোকটার সঙ্গে রুহানের চেহারা হুবহু মিলে যাচ্ছিল। রুহান সেটা দেখে হতবাক হয়ে যায়। তখন পুরোহিত তাকে জানায় যে 200 বছর আগে ওই রাজ্যের রাজকুমার ছিল দেবেন্দ্র, এবং তার পুনর্জন্ম হচ্ছে রুহান। এই কারণেই পুরোহিত তাকে সম্মান করছিল। এই দেবেন্দ্রর বোন ছিল মঞ্জুলিকা। সে ছিল সর্বগুণে সম্পন্ন একজন নারী। নৃত্য থেকে শুরু করে যুদ্ধশাস্ত্র সবকিছুতেই জয় জয়কার ছিল মঞ্জুলিকার। তাই তার ধারণা ছিল বাবার পরে সেই রাজ্যের দায়িত্ব নেবে। কিন্তু দেখা যায় কিছুদিন পর তার বাবা এক দাসীকে বিয়ে করে পুত্র সন্তানের জন্ম দেয়, এবং সেই ছেলেটাই ছিল দেবেন্দ্র। দেবেন্দ্র বড় হওয়ার পর রাজ পরিবারের নিয়ম অনুযায়ী দেবেন্দ্রকে পরবর্তী রাজা হিসেবে ঘোষণা দেওয়া হয়, যেটা মঞ্জুলিকা মোটেও মেনে নিতে পারে না। তাই সে রাগের মাথায় এক পর্যায়ে তার ভাই দেবেন্দ্রকে মেরে ফেলে। রাজা যখন বিষয়টা জানতে পারে তখন সে মঞ্জুলিকার ওপর ভীষণ ক্ষেপে যায়। রাগের মাথায় সে মঞ্জুলিকাকে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলে। এই সিনটাই মূলত আমরা গল্পের একদম শুরুতে দেখেছিলাম। আত্মা হয়ে ফিরে আসার পর মঞ্জুলিকা একে একে তার বাবা এবং রাজমহলের বাকিদেরকে মারতে শুরু করে। তবে সবাইকে মেরে ফেলার আগে রাজপুরোহিত একটা যজ্ঞের আয়োজন করে মঞ্জুলিকাকে একটা ঘরের ভেতর আটকে ফেলে এবং তার দরজাটা মন্ত্র পড়ে বন্ধ করে দেয়। সেই সাথে ঘোষণা দেয় যে ওই দরজাটা যেন কখনোই না খোলা হয়। রুহান এসব কথা শুনে ভীষণ ভয় পেয়ে যায়। তখন পুরোহিত তাকে বলে, তুমি দুর্গাষ্টমীর দিন এই ঘরের দরজাটা খুলে দেবে এবং মঞ্জুলিকার আত্মাকে চিরতরে শেষ করে দেবে। আসলে পুরোহিতের পূর্বপুরুষেরা এটা ভবিষ্যৎবাণী করে গিয়েছিল যে রাজপরিবারের থেকে কোনো একজনের পুনর্জন্ম হবে এবং সেই মঞ্জুলিকার আত্মাকে চিরতরে শেষ করবে। আর যেহেতু দেবেন্দ্রর চেহারা নিয়ে রুহান জন্ম নিয়েছে, তাই এই কাজটা তাকেই করতে হবে। কিন্তু রুহান এই কথা শুনে ভীষণ ভয় পেয়ে যায়। তখন মীরা এসে তাকে বলে, আরে এসব ভূত টুত কিছু হয় না। তুমি দুর্গাষ্টমীর দিন ওই বন্ধ ঘরের দরজা খুলে জানিয়ে দেবে যে তুমি মঞ্জুলিকার আত্মাকে এখান থেকে তাড়িয়ে দিয়েছো। তখন আমরা খুব সহজেই রাজমহল বিক্রি করে ফেলতে পারবো। সেটা শুনে রুহান অবাক হয়ে যায়। আসলে মীরার প্ল্যান ছিল যে সে ওই রাজপ্রাসাদটা বিক্রি করে যে টাকা পাবে সেখান থেকে রুহানকে 1 কোটি টাকা দিয়ে দেবে। আর তাদের ধারণা ছিল রাজপ্রাসাদ বিক্রি করলে মোটামুটি 1000 কোটি টাকা তো পেয়েই যাবে। এতে করে তাদের অনেক লাভও হবে আর তারা অন্য কোথাও গিয়ে সেটেল হয়ে যেতে পারবে। যাই হোক, সেই রাতে রুহান অর্থাৎ রাজকুমারের ফিরে আসাতে রাজমহলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। নতুন রাজকুমারকে পেয়ে সবাই আনন্দে মেতে ওঠে। কিন্তু তখনই হঠাৎ 3 জন উদ্ভট ব্যক্তি গিয়ে সেখানে হাজির হয়। আর তারা বলে, রুহান কোনো রাজকুমার নয়, এটা একটা ভণ্ড। এমন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য রুহান বলে, আমি যখন রাজকুমার ছিলাম এরা তখন আমার দাস ছিল, আমার সব মনে পড়ে গেছে।
সেই সময় এরা রাজপ্রাসাদের ধন সম্পদ চুরি করে পালিয়েছিল। এই কথা শুনে ওই লোকগুলো ভীষণ রেগে যায়। তারা আসলে পণ্ডিত ছিল। একজনের নাম বড় পণ্ডিত, একজনের নাম ছোট পণ্ডিত এবং মহিলাটার নাম ছিল পণ্ডিতাইন। তারা কোনো মতেই স্বীকার করতে চায় না যে তারা আগের জন্মে রুহানের দাস ছিল। কিন্তু দুঃখের বিষয় প্রজারা রুহানের কথাই মেনে নেয়, যে কারণে পণ্ডিতরা ভয়ে রুহানের পা জড়িয়ে ধরে মাফ চেতে শুরু করে। এই সুযোগটাকে কাজে লাগিয়ে রুহান ওই পণ্ডিতদের দিয়ে রীতিমতো তার সেবা করাতে শুরু করে। পরদিন রাজমহলে একটা এজেন্সি থেকে মল্লিকা নামের একটা মেয়ে আসে। মূলত রাজপ্রাসাদ বিক্রি করার জন্য মীরা শহর থেকে একটা লোক ডেকে পাঠিয়েছিল। কিন্তু মীরার জানা মতে কৌশল নামের একটা লোকের আসার কথা ছিল। তার বদলে মল্লিকাকে দেখে মীরা একটু অবাক হয়। সে জিজ্ঞেস করে, আপনাকে এখানে কেন পাঠানো হলো? সেটা শুনে মল্লিকা বলে ওঠে, কৌশল সাহেব একটু বাইরে কাজে গেছে, তাই অফিস থেকে আমাকে পাঠানো হয়েছে। মীরা তখন আর কোনো কথা বাড়ায় না। এরপর মল্লিকা রুহানকে জিজ্ঞেস করে, তুমি নিশ্চয়ই রাজকুমারের পুনর্জন্ম। তোমার কি আগের জন্মের কথা কিছু মনে পড়ে, যেমন তোমার বোন মঞ্জুলিকার ব্যাপারে? তখন রুহান বলে, হ্যাঁ, একটু একটু মনে পড়ে, কিন্তু সবার কথা এখনো মনে পড়েনি। তবে আস্তে আস্তে সবার কথা মনে পড়ে যাবে। মল্লিকা তখন আর কথা বাড়ায় না। মল্লিকার কাজ ছিল ওই পুরো রাজমহলটা ইন্সপেকশন করে কোথায় কোন খুঁত আছে সেগুলো খুঁজে বের করা এবং সেগুলোকে রিপেয়ার করা। তাই তার থাকার ব্যবস্থা রাজমহলেই করা হয়। সেই রাতে রুহান যখন তার রুমে ঘুমাচ্ছিল, তখনই হঠাৎ তার রুমের রেডিওটা অটোমেটিক্যালি বেজে ওঠে। সেটা দেখে রুহান ভীষণ ভয় পেয়ে যায়। সে গিয়ে রেডিওটা বন্ধ করে, কিন্তু পরক্ষণে সেটা আবার বেজে ওঠে। তখনই হঠাৎ রেডিওর ভেতর থেকে মঞ্জুলিকার আওয়াজ ভেসে আসে। সে ভয়ঙ্কর কণ্ঠে রুহানকে বলে, আমি আগের জন্মে যেভাবে তোমাকে খুন করেছিলাম, এই জন্মেও তোমাকে খুন করব। আমি তোমাকে ছাড়বো না। এই কথা শুনে রুহান ভীষণ ভয় পেয়ে যায়। সে তাড়াহুড়ো করে যখনই রেডিওটা বন্ধ করতে যায়, তখনই হঠাৎ শর্ট সার্কিটে রেডিওতে আগুন লেগে যায়। এমন সময় বাইরে থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ ভেসে আসে তার কানে। সে দৌড়ে বাইরে গিয়ে দেখে দেবেন্দ্রর ছবিটায় কেউ একজন আগুন লাগিয়ে দিয়েছে। এটা দেখে সবাই ভীষণ ঘাবড়ে যায়। তখন মল্লিকা গিয়ে বলে, তোমরা এমন ভাব করছো যেন ছবিতে আগুন লাগেনি, কোনো মানুষের গায়ে আগুন লেগে গেছে। তার কথা শুনে মীরার কেমন যেন সন্দেহ লাগে, তবে সে কোনো রিয়াক্ট করে না। এরপর থেকে রুহানের সাথে ভয়ঙ্কর সব ঘটনা ঘটতে শুরু করে। এতে রুহান ভীষণ ভয় পেয়ে যায়। সে রাজমহল থেকে পালানোর প্ল্যানিং শুরু করে, কিন্তু কোনোভাবেই সেখান থেকে বেরোতে পারছিল না। এমন সময় টিল্লু চলে আসে তার কাছে। তাকে দেখে রুহান রেগে গিয়ে বলে, একেই আমি এখান থেকে পালানোর প্ল্যানিং করছি, তার উপর আবার তুমি চলে এসেছো। তখন টিল্লু বলে, পালিয়ে কোথায় যাবে? শহরে যাওয়ার কোনো উপায় নেই, কারণ আমরা যে লোকগুলোকে ধোঁকা দিয়েছিলাম তাদের মধ্যে একজন এসিপি রাঠোরের ভাই। আর এসিপি রাঠোর খুব ভয়ঙ্কর একজন মানুষ। একবার যদি তার হাতে আমরা ধরা পড়ি, তাহলে আমাদের কিস্সা একদম শেষ। সেটা শুনে রুহানের মাথায় হাত ওঠার মতো অবস্থা। এদিকে মঞ্জুলিকা, অন্যদিকে এসিপি রাঠোর। কোথায় যাবে সে? তখন টিল্লু তাকে আইডিয়া দেয় সেখান থেকে পালিয়ে নতুন কোনো শহরে গিয়ে আস্তানা গাড়তে। রুহানের কাছে তার আইডিয়াটা বেশ ভালো লাগে, কিন্তু তার জন্য আগে মীরার ফোনে থাকা ওই ভিডিওটা তাকে ডিলিট করতে হবে, না হলে যে কোনো সময় মীরা তাকে ফাঁসিয়ে দিতে পারে। তাই সে বুদ্ধি করে মীরার ভাইকে দিয়ে মীরার ফোনটা চুরি করিয়ে আনে। এরপর যখন সে ওই ভিডিওটা ডিলিট করার জন্য মীরার গ্যালারিতে ঢোকে, তখন দেখতে পায় মীরার ফোনে তার অনেকগুলো ছবি তোলা। ছবিগুলো দেখে রুহান বুঝতে পারে মীরাও তাকে অনেক ভালোবাসে, কিন্তু সে স্বীকার করতে চাচ্ছে না। এমন সময় মীরা এসে তার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে যায়। তখন রুহান বলে, তুমি একদম টেনশন করো না, যতদিন আমার ছবি তোমার ফোনে আছে আমি এখান থেকে কোথাও পালাবো না। মীরা এই কথা শুনে ভীষণ খুশি হয়। এরপর থেকে তাদের প্রেমের গাড়িটা চলতে শুরু করে। কিন্তু মঞ্জুলিকার কাহিনী এখনো বাকি। একদিন মীরা আর রুহান হাঁটতে হাঁটতে মঞ্জুলিকার রুমের বাইরে গিয়ে দেখে রুমের তালাটা ভেঙে বাইরে পড়ে আছে। সেটা দেখে তারা ভীষণ ঘাবড়ে যায়। ঠিক সেই সময় মঞ্জুলিকার ঘরের দরজাটা অদ্ভুতভাবে খুলে যায়, আর তারা মঞ্জুলিকাকে চোখের সামনে দেখতে পায়। সে ভয়ঙ্কর আওয়াজ করতে শুরু করে। সেটা শুনে রুহান ভয়ে সেখান থেকে দৌড়ে পালায়। পালিয়ে গিয়ে তারা অন্য একটা রুমে লুকিয়ে পড়ে, কিন্তু সেখানেও মঞ্জুলিকা তাদের পেছন ছাড়ে না। এরপর তারা দৌড়াতে দৌড়াতে আবারও পৌঁছে যায় মঞ্জুলিকার রুমের সামনে। তখন দেখতে পায় মল্লিকা আর মঞ্জুলিকা সামনাসামনি দাঁড়িয়ে আছে।
সেটা দেখে রুহানরা ভীষণ অবাক হয়ে যায়। তারা যখন সেখান থেকে পালাতে যাচ্ছিল তখনই মল্লিকা রুহানের হাত চেপে ধরে আর তাকে টানতে টানতে নিয়ে যায় মঞ্জুলিকার সামনে। এরপর মল্লিকা মঞ্জুলিকার মুখে ঠাস করে একটা চড় বসিয়ে দেয়। আর তখনই আসল রহস্য ফাঁস হয়ে যায়। আসলে ওই ঘরের মধ্যে মঞ্জুলিকার কোনো অস্তিত্বই ছিল না। গত 2 বছর যাবৎ পণ্ডিতাইন, বড় পণ্ডিত আর ছোট পণ্ডিত মিলে মঞ্জুলিকা সেজে সবাইকে ভয় দেখিয়ে বেড়াচ্ছিল। 2 বছর আগে তারা অন্য একটা গ্রাম থেকে এসে রাজমহলে আশ্রয় নেয়। তখন দেখতে পায় মঞ্জুলিকার ঘরের তালাটা আগে থেকেই ভেঙে পড়ে আছে। তাই তারা মঞ্জুলিকার ঘরটাকে নিজেদের আস্তানা বানিয়ে নেয়। এই সব কথা শুনে মীরা ভীষণ রেগে যায়। সে তৎক্ষণাৎ তার বাবাকে সবকিছু জানিয়ে দিতে চায়, কিন্তু রুহান গিয়ে তাকে বাধা দেয় আর বলে, তুমি অযথা আমার 1 কোটি টাকা লস করাতে চাচ্ছ কেন বলো তো? তুমি শান্ত হও, আমি কালকে সবাইকে সবকিছু খুলে বলবো, তবে আমার স্টাইলে। এরপর রুহান মল্লিকাকে গিয়ে একদিনের জন্য মল্লিকা সাজার অনুরোধ করে। মল্লিকা তখন তার কথা শুনে অদ্ভুতভাবে হাসতে শুরু করে আর বলে, তুমি তো আমার ছোট ভাইয়ের মতো, তোমার জন্য এটুকু তো আমি করতেই পারি। পরদিন তাদের প্ল্যান অনুযায়ী রুহান গ্রামের সবাইকে রাজমহলে জড়ো করে আর ঘোষণা দেয় যে দুর্গাষ্টমী পর্যন্ত তারা অপেক্ষা করবে না। সেই দিনই তারা ওই রুমের দরজা খুলে ফেলবে। এই কথা শুনে রাজা ভীষণ টেনশনে পড়ে যায়। সে চাচ্ছিল না দুর্গাষ্টমীর আগে ওই দরজা খোলা হোক, কিন্তু রুহান কারো কথায় পাত্তা দেয় না। সে বলে, আমি জানি এই কাজটা অনেক কঠিন, তাই ওই 3 পণ্ডিত আমাকে সাহায্য করবে। আমি যতক্ষণ না পূজা শেষ করছি ততক্ষণ বড় পণ্ডিত জ্বলন্ত কয়লার উপর দিয়ে হাঁটবে আর ছোট পণ্ডিত বরফের পাটাতনের ওপর বসে ধ্যান করবে, আর পণ্ডিতাইন সারা রাজমহলে গড়িয়ে গড়িয়ে পরিক্রমা করবে। এই কথা শুনে 3 পণ্ডিতের অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু রুহানের কথা মানা ছাড়া তাদের আর কিছুই করার ছিল না। তাই তারা বাধ্য হয়ে রাজি হয়ে যায়। এরপর রুহান শুরু করে তার পূজা। কিছুক্ষণের মধ্যেই মঞ্জুলিকার রুম থেকে অদ্ভুত আওয়াজ ভেসে আসতে শুরু করে। রুহান তখন মঞ্জুলিকার রুমের কাছে গেলে মঞ্জুলিকা ভিতর থেকে বলতে শুরু করে, আমি তোকে ছাড়বো না। গত জন্মে যেভাবে তোকে খুন করেছি, এই জন্মেও তোকে সেভাবে খুন করব। আমি আমার সিংহাসন তোকে এবার নিতে দেব না। তার কথা শুনে রুহান সত্যি সত্যি ভয় পেয়ে যায়। তবে পরক্ষণে যখন সে রুমের দরজাটা খুলে দেয় তখন সেখানে কেউই ছিল না। রুহান সেটা দেখিয়ে সবাইকে প্রমাণ করে দেয় যে সে মঞ্জুলিকাকে তাড়িয়ে দিয়েছে, কারণ সে জানতো যে রুমের ভেতর থেকে আওয়াজটা মল্লিকা করছিল। তো মঞ্জুলিকার চলে যাওয়ার কথা শুনে সবাই ভীষণ খুশি হয়ে যায়। এরপর তারা রাজমহলটা বিক্রি করার প্রসেস শুরু করে। এরই মাঝে মল্লিকা হঠাৎ জানতে পারে যে ওই রাজমহলে একটা গোপন বেসমেন্ট ছিল। সে রাজমহলের সবাইকে নিয়ে ওই বেসমেন্টে গিয়ে দেখে সেখানে মঞ্জুলিকার রুমের দরজার মতোই হুবহু আরো একটা দরজা আছে, আর সেটাও মন্ত্রপুত তালা দিয়ে আটকে দেওয়া। তাদের সাথে রাজপুরোহিতও ছিল। তাই রাজপুরোহিত এবার তাদেরকে ওয়ার্নিং দেয় যে তারা যেন কোনোভাবেই দুর্গাষ্টমীর আগে এই দরজাটা না খোলে, কারণ ওই দরজার পেছনে কি রহস্য আছে সেটা রাজপণ্ডিতেরও জানা ছিল না। তবে তার কাছে রাজমহলের ইতিহাসের একটা বই ছিল। তার ধারণা ওই বই থেকে নিশ্চয়ই এই দরজার কোনো রহস্য বের করা যাবে। তাই সে তৎক্ষণাৎ চলে যায় তার লাইব্রেরিতে ওই বইটা পড়ার জন্য। কিন্তু রুহানরা কোনো মতেই মানতে চাচ্ছিল না যে ওই দরজার পেছনে কোনো রহস্য লুকিয়ে থাকতে পারে। সে রাজাকে বোঝানোর চেষ্টা করে তাদের ওই দরজা খুলে দেওয়া উচিত, কিন্তু রাজা এবার কোনো মতেই রাজি হয় না। তখন রুহান তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে শুরু করে। সে রাজার সামনে বলতে থাকে যে এই দ্বিতীয় ভূতের কথা যদি মহল্লায় ফাঁস হয়ে যায় তাহলে তাদেরকে আবারও রাজমহল ছেড়ে ওই অভাবের জীবনে ফিরে যেতে হবে আর গোয়াল ঘরে দিন কাটাতে হবে। এই কথাগুলো শুনে রাজা ভীষণ টেনশনে পড়ে যায়। আর যাই হোক, সে ওই অভাবের জীবনে ফেরত যেতে চাচ্ছিল না। তাই সে বাধ্য হয়ে রুহানকে ওই দরজা খোলার পারমিশন দিয়ে দেয়। এরই মাঝে রাজপুরোহিত ওই ইতিহাসের বই থেকে একটা অদ্ভুত রহস্য জানতে পারে। সে তৎক্ষণাৎ বিষয়টা রুহানকে জানানোর জন্য রাজমহলের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু সেখানে পৌঁছানোর পর সে দেখতে পায় রুহান অলরেডি ওই দরজা খুলে দিয়েছে। এটা দেখে রাজপুরোহিত ভীষণ হতাশ হয়ে যায়। সে রুহানকে জানায় যে দেবেন্দ্রর আসলে একটা বোন ছিল না, তার 2টো বোন ছিল। একটা অঞ্জলিকা, দ্বিতীয়টা মঞ্জুলিকা। অঞ্জলিকা ছিল মঞ্জুলিকার বড় বোন এবং সে মঞ্জুলিকার থেকেও বেশি পারদর্শী এবং ভয়ঙ্কর ছিল।
মঞ্জুলিকা যদি ঝড় হয়ে থাকে তাহলে অঞ্জলিকা ছিল সাইক্লোন। তবে কোনো অদ্ভুত কারণে অঞ্জলিকার নামটা ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা হয়েছে, যে কারণে সবাই এটাই জানতো যে দেবেন্দ্রর একটাই মাত্র বোন, সেটা হচ্ছে মঞ্জুলিকা। রাজপুরোহিতের সন্দেহ ছিল যে ওই দ্বিতীয় দরজার রহস্যটা নিশ্চয়ই অঞ্জলিকার সাথে কোনোভাবে কানেক্টেড, কিন্তু আসল রহস্যটা রাজপুরোহিতেরও জানা ছিল না। এসব শুনে সবাই ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু এখন আর কি বা করা যাবে, যা হওয়ার তা তো হয়েই গেছে। তাই তারা সেখান থেকে ফিরে আসে। পরদিন মন্দিরা নামের এক রানী রাজমহল কেনার উদ্দেশ্যে রাজমহলে আসে। তখন রাজা তার থাকার জন্য নিজের রুমটা ছেড়ে দিতে চায়, কিন্তু মন্দিরা বলে, আমি আপনার রুমে নয়, মঞ্জুলিকার রুমে থাকতে চাই। এই কথা শুনে সবাই একটু ঘাবড়ে যায়। তখন মন্দিরা বলে, আসলে যে রুমে এতদিন একটা ভূত ছিল সেখানে থাকার এক্সাইটমেন্টটাই আলাদা হবে, তাই আমি সেখানে থাকতে চাচ্ছি। তখন রাজা আর আপত্তি করে না, তাকে পাঠিয়ে দেয় মঞ্জুলিকার রুমে। সেখানে গিয়ে তার সাথে দেখা হয় মল্লিকার। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, মল্লিকাকে দেখা মাত্রই মন্দিরার চোখ মুখের ভাব পরিবর্তন হয়ে যায়। তাকে দেখেই মনে হচ্ছিল সে মল্লিকাকে দেখে ভীষণ রেগে গেছে। এদিকে মল্লিকারও ঠিক একই রকম রিয়াকশন ছিল। একটা পর্যায়ে তারা দুজন দুজনের গলা টিপে ধরে। এমন সময় রাজবাড়ির দিকে এক ঝাঁক কাক ছুটে আসে, কিন্তু রাজবাড়িতে পৌঁছানো মাত্রই তারা একে একে আকাশ থেকে মৃত অবস্থায় ঝরে পড়তে শুরু করে। সেটা দেখে রাজবাড়ির সবাই ভীষণ ভয় পেয়ে যায়। এমন সময় পণ্ডিত এসে বলে, এমনটা তো হওয়ারই ছিল, প্রলয় আসতে চলেছে, তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। তার এই কথা শুনে রাজবাড়ির লোকেদের অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। তখন রাজা পণ্ডিত অর্থাৎ পুরোহিতের কাছে জানতে চায় যে তারা এই সমস্যা থেকে কিভাবে পরিত্রাণ পাবে। সেটা শুনে পুরোহিত বলে, এই ক্ষেত্রে আমি কোনো সাহায্য করতে পারবো না, একমাত্র রুহানই আপনাদের সাহায্য করতে পারে। সে সবাইকে জানায় দুর্গাষ্টমীর দিন মঞ্জুলিকার আত্মা সব থেকে বেশি পাওয়ারফুল হয়ে যায়, তাই সেই দিনই মঞ্জুলিকাকে শেষ করতে হবে। এর জন্য রুহানকে দুর্গাষ্টমীর দিন মঞ্জুলিকাকে ডেকে আনতে হবে এবং তাকে ঠিক একইভাবে আগুনে পুড়িয়ে মারতে হবে যেমনটা আগের জন্মে তাকে পুড়িয়ে মারা হয়েছিল। এই কথা শুনে রুহান ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু সবার মুখের দিকে তাকিয়ে তাকে বাধ্য হয়ে রাজি হতে হয়। তবে এই কাজটার জন্য একটা স্পেশাল তেলের প্রয়োজন ছিল, তাই পুরোহিত সেই তেলটা আনতে চলে যায়। এরপর রাজমহলের সবাই দুর্গাষ্টমীর অপেক্ষা করতে শুরু করে, আর সেই সাথে তাদের বাড়ি বিক্রি করার প্রসেসটাও চালিয়ে যায়। মন্দিরার সাথে রাজার ডিল হয়েছিল 1000 কোটি টাকায় তারা রাজমহলটা বিক্রি করবে, কিন্তু মন্দিরা তাকে শর্ত দেয় যে সে দুর্গাষ্টমীর দিনেই রাজমহলের রেজিস্ট্রেশন করবে, তার আগে পারবে না। এমন সময় সেখানে একজন বিজনেসম্যান এসে উপস্থিত হয়। সেও ওই রাজমহলটা কিনতে চাচ্ছিল এবং সেও 1000 কোটি টাকা অফার করে। তবে সে রাজাকে জানায় যে সে ওই দিনই মহলের রেজিস্ট্রেশন করতে তৈরি। এই কথা শুনে রাজা খুশি হয়ে ওই বিজনেসম্যানকেই তার মহল দেওয়ার সিদ্ধান্ত নেয়। তখন বিজনেসম্যান লোকটা সব প্রসিজার কমপ্লিট করে টাকা আনার জন্য তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু তখনই এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে তার সাথে। সে যখন রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল তখনই হঠাৎ মঞ্জুলিকা তার উপর অ্যাটাক করে। লোকটা তার হাত থেকে বাঁচার অনেক চেষ্টা করে, কিন্তু শেষ রক্ষাটা আর হয় না। মঞ্জুলিকা তাকে নির্মমভাবে মেরে ফেলে। এই খবর শুনে মন্দিরা হাসতে হাসতে রাজার কাছে এসে বলে, এখন তো আর আপনি কাউকে রাজমহলটা বিক্রি করতে পারছেন না, তাই আমার জন্য রেজিস্ট্রেশন পেপারটা তৈরি করে ফেলুন। তার এমন অট্ট হাসি দেখে সবাই ভীষণ অবাক হয়, কারণ মৃত্যুর সংবাদ শুনে কেউ এরকম হাসতে পারে। সেই রাতে মীরা আর রুহান এইসব বিষয় নিয়ে আলোচনা করছিল। তখন জানা যায় মীরার ধারণা মতে মল্লিকা নিশ্চয়ই মঞ্জুলিকা হতে পারে, কারণ সে মহলে আসার পর থেকেই ভৌতিক সব ঘটনা ঘটতে শুরু করেছে। এদিকে রুহানের মনে হচ্ছিল মন্দিরা নিশ্চয়ই মঞ্জুলিকা হতে পারে, কারণ সে আসার পরেই ওই বিজনেসম্যান লোকটা মারা গেছে এবং তাদের মহলের ডিলটাও ক্যান্সেল হয়ে গেছে। এটা নিয়ে তাদের দুজনের মধ্যে একটু কথা কাটাকাটি হয়ে যায়, তবে তারা কেউ বিষয়টা সিরিয়াসলি নেয় না। সেই রাতে একটা অদ্ভুত শব্দ শুনে রুহানের ঘুম ভেঙে যায়। সে ওই শব্দটাকে ফলো করতে করতে মঞ্জুলিকার রুমে গিয়ে দেখে সেখানে মল্লিকা আর মন্দিরা একসাথে বসে গল্প করছে। রুহানকে দেখে তারা দুজন একসাথে নিজেদেরকে মঞ্জুলিকা দাবি করতে শুরু করে। সেটা দেখে রুহান ভয়ে কোনো মতে সেখান থেকে পালিয়ে আসে। এমন সময় সে হুট করে বিছানা থেকে লাফিয়ে ওঠে
তখন বোঝা যায় এটা আসলে তার স্বপ্ন ছিল। তবে সেই স্বপ্নটা এতই ভয়ঙ্কর ছিল যে ভয়ে তার অবস্থা নাজেহাল হয়ে যায়। এভাবেই চলতে চলতে দুর্গাষ্টমীর দিন চলে আসে, আর পুরোহিত এসে ওই স্পেশাল তেলটা রুহানকে দিয়ে যায়। সেই রাতে তারা পূজা শেষ করে সেই জায়গাটায় গিয়ে জড়ো হয় যেখানে মঞ্জুলিকাকে আগুনে পুড়িয়ে মারা হয়েছিল। সেখানে গিয়ে তারা দেখতে পায় মন্দিরা আগে থেকেই সেখানে পৌঁছে গেছে। সেটা দেখে তারা মনে করে নিশ্চয়ই মন্দিরাই মঞ্জুলিকা। তাই রুহান ওই স্পেশাল তেলের একটা সার্কেল বানিয়ে মন্দিরাকে আটকে ফেলে। তখন মন্দিরা তাকে বলে, তুমি ভুল মানুষকে আটকে রেখেছ। এমন সময় মীরা এসে রুহানকে একটা ছবি দেখায়। তখন ফাঁস হয় নতুন রহস্য। আসলে মহল বিক্রি করার জন্য রাজবাড়ির সবাই যখন পুরো মহলটা পরিষ্কার করছিল, তখন তারা স্টোর রুম থেকে একটা ছবি পায়। ছবিটা ছিল মঞ্জুলিকার। ছবিটা একটা সাদা কাপড় দিয়ে বাঁধা ছিল। যখন মীরা সেই সাদা কাপড়টা সরিয়ে মঞ্জুলিকার চেহারা দেখতেই যাবে, তখনই হঠাৎ ওপর থেকে মল্লিকার হাত ফসকে লাল রঙের একটা পেইন্ট ছবির ওপর পড়ে যায়। এতে ছবিটা নষ্ট হয়ে যায়, যে কারণে মীরারা আর মঞ্জুলিকার ছবিটা দেখতে পায় না। তবে মীরাও কিছু কম যায় না। সে তৎক্ষণাৎ ওই ছবিটা ক্লিনিং এর জন্য পাঠিয়ে দেয়। তবে সেটা পরিষ্কার হয়ে আসতে কিছুদিন সময়ের প্রয়োজন ছিল। ঘটনাক্রমে সেই ছবিটার সফট কপি এসে পৌঁছায় দুর্গাষ্টমীর দিন। সেই ছবি থেকে তারা জানতে পারে আসল মঞ্জুলিকা আসলে মল্লিকা, মন্দিরা নয়। এরই মাঝে আসল মঞ্জুলিকা এসে মন্দিরার চুলের মুঠি ধরে তাকে টেনে নিয়ে যায় রাজমহলের কেল্লায়। সেটা দেখে সবাই ভীষণ ভয় পেয়ে যায়। রুহান তখন কোনো মতে তাকে বুঝিয়ে শুনিয়ে নিচে নামিয়ে আনে। সেই সময় মঞ্জুলিকা মন্দিরাকে ফেলে রুহানের উপর অ্যাটাক করে। রুহান তখন খুব কৌশলে মঞ্জুলিকার চারপাশে ওই স্পেশাল তেল দিয়ে একটা সার্কেল বানিয়ে দেয়, আর সেখানে আগুন লাগিয়ে দেয়। মল্লিকা তখন সেই সার্কেলের ভেতর আটকা পড়ে যায়। এমন সময় জানা যায় আসল মঞ্জুলিকা মল্লিকা নয়, বরং মন্দিরা ছিল। সেটা দেখে সবাই ভীষণ কনফিউজড হয়ে যায়। এরপর রুহান যখন মন্দিরার ওপর অ্যাটাক করতেই যাবে, তখনই হঠাৎ মল্লিকা পেছন থেকে এসে বলে, দাঁড়াও, এমন ভুল করো না। আমাদের দুজনের মধ্যে কেউই আসল মঞ্জুলিকা নয়। তার কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তখন মল্লিকা মন্দিরার সামনে গিয়ে বলে, অনেক হয়েছে, এবার নিজের আসল চেহারাটা দেখাও। তখন মন্দিরার ভেতর থেকে অন্য একটা সত্তা বেরিয়ে আসে। সেই সময় আসল রহস্যটা জানা যায়। আসলে ওই ভূতটা মঞ্জুলিকার কখনো ছিলই না। সেটা আসলে রাজকুমার দেবেন্দ্রর ভূত ছিল। মূলত রাজকুমার একজন গেয়ে ছিল, তবে এই বিষয়টা কেউ জানতো না। তো রাজা যখন দেবেন্দ্রকে পরবর্তী রাজা হিসেবে ঘোষণা দেয়, তখন এই বিষয়টা মঞ্জুলিকা এবং অঞ্জলিকা মেনে নিতে পারে না। তারা দুই বোনই প্ল্যান করে তাদের ভাইকে মারার জন্য সেই রাতে পৌঁছে যায় দেবেন্দ্রর রুমে। কিন্তু সেখানে গিয়ে তারা দেবেন্দ্রর রহস্যটা জেনে যায়। তবে তারা কোনো বাজে রিয়াক্ট করে না, বরং দেবেন্দ্রকে বোঝার চেষ্টা করে। দেবেন্দ্রও সেটা শুনে ভীষণ খুশি হয়। সে তার দুই বোনকে মনে প্রাণে ভরসা করতে শুরু করে। এরপর মঞ্জুলিকা আর অঞ্জলিকা দেবেন্দ্রকে নিয়ে যায় নৃত্যশালায়। সেখানে দেবেন্দ্রকে নাচে ব্যস্ত রেখে মঞ্জুলিকা পৌঁছে যায় তার বাবার কাছে। সে মহলের সবার সামনে দেবেন্দ্রর আসল রহস্যটা ফাঁস করে দেয়। সেটা জানতে পেরে রাজা ক্ষেপে গিয়ে দেবেন্দ্রকে নৃত্যশালা থেকে ধরে নিয়ে আসে, আর তাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলে। অর্থাৎ প্রথমে আমরা যে দৃশ্যটা দেখেছিলাম, সেখানে মঞ্জুলিকাকে আগুনে পোড়ানো হয়নি, পোড়ানো হয়েছিল দেবেন্দ্রকে। তবে রাজা তার দুই মেয়েকেও ছাড় দেয়নি। তারা চাইলেই তাদের ভাইয়ের রহস্যটা রাজাকে গোপনে জানাতে পারত, কিন্তু সিংহাসনের লোভে তারা অন্ধ হয়ে গিয়েছিল। তাই রাজবাড়ির মান সম্মানের কথাও তারা ভাবেনি, যে কারণে রাজাকে বাধ্য হয়ে তার ছেলেকে খুনের আদেশ দিতে হয়। তাই রাজা মঞ্জুলিকাকে শাস্তি স্বরূপ দেবেন্দ্রর খুনি হিসেবে ঘোষণা করে দেয়, আর অঞ্জলিকার নামটা ইতিহাসের পাতা থেকেই মুছে ফেলে, যে কারণে পরবর্তী জেনারেশন অঞ্জলিকার ব্যাপারে কিছুই জানতে পারে না। তবে এতটুকু শাস্তিতে দেবেন্দ্র শান্তি পায় না। তাই সে অতৃপ্ত আত্মা হিসেবে ফিরে আসে তার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য। সে এখনো তার ওই দুই বোনকে মারার জন্য হুন্নে হয়ে ওঠে। তখন জানা যায় শুধুমাত্র রুহানেরই পুনর্জন্ম হয়নি, মঞ্জুলিকা আর অঞ্জলিকারও পুনর্জন্ম হয়েছিল মল্লিকা আর মন্দিরার রূপে। তখন রাজপুরোহিত বুঝতে পারে যে দেবেন্দ্র যেহেতু তার দুই বোনের ওপর প্রতিশোধ নিতে এসেছে, তাই তার দুই বোনই পারবে দেবেন্দ্রকে শেষ করতে। এরই মাঝে রুহান গিয়ে দেবেন্দ্রকে ওই স্পেশাল তেলের সার্কেলে আটকে ফেলে,
আর পুরোহিত তখন মল্লিকাদেরকে মশাল নিয়ে দেবেন্দ্রর আত্মাকে পুড়িয়ে মারতে বলে। মল্লিকারা সেই কথা মতো দেবেন্দ্রর সামনে যায় ঠিকই, কিন্তু তারা দেবেন্দ্রকে মারতে পারে না, বরং মশালটা ফেলে দিয়ে দেবেন্দ্রর কাছে ক্ষমা চায় এবং তাকে বলে, তুমি চাইলে আমাদের দুজনের ওপর প্রতিশোধ নাও, কিন্তু রাজমহলের বাকি সবাইকে ছেড়ে দাও। আমাদেরই ভুল, আমাদের উচিত ছিল তোমাকে বোঝা, কিন্তু আমরা বুঝতে পারিনি। তার কথাগুলো শুনে দেবেন্দ্র অনেক ইমোশনাল হয়ে পড়ে। তার তো এতটুকুই চাওয়া ছিল যে তাকে কেউ বুঝুক, কিন্তু জীবিত অবস্থায় তার এই চাওয়াটা পূর্ণ হয়নি। তবে আজ যেহেতু তার বোনেরা নিজেদের ভুল বুঝতে পেরেছে, তাই দেবেন্দ্রর আত্মাও মুক্তি পেয়ে যায়। এরপর সবাই স্বাভাবিকভাবে জীবনযাপন করতে শুরু করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মল্লিকা আর মন্দিরা একই সাথে কিভাবে ওই রাজমহলে গিয়ে পৌঁছালো? তখন মল্লিকা তাদেরকে জানায় যে সে ছোটবেলা থেকেই ওই রাজমহলের স্বপ্ন দেখত, তাই তার মনে হতো ওই রাজমহলের সাথে তার নিশ্চয়ই কোনো না কোনো কানেকশন আছে, যে কারণে সে পুরনো বিল্ডিং মেরামতের কাজ শুরু করে। তার আশা ছিল একদিন না একদিন সে ওই রাজমহলে পৌঁছে যাবে, আর তার সেই আশাটা পূর্ণও হয়। এরপর মন্দিরার কাছ থেকে জানা যায় যে তার আসল নাম আসলে মন্দিরা নয়, এবং সে কোনো রানীও নয়, তার নাম এসিপি রাঠোর। এই কথা শুনে ভয়ে রুহানের আত্মা কেঁপে ওঠে, কারণ সে বুঝে গিয়েছিল এসিপি রাঠোর আসলে তাকে ধরার জন্যই রক্তঘাটে এসেছে। আর এমন একটা মুহূর্ততেই এই মজার গল্পটা শেষ হয়ে যায়। সত্যি বলতে দেবেন্দ্রর বিষয়টা না আসলে আমার মন ছুঁয়ে গেছে। আমাদের সমাজেও তো এমন কত মানুষ আছে যারা না নারীর মতো স্বীকৃতি পেতে পারে, না পুরুষের মতো, কিন্তু তাদেরকেও তো একজনই সৃষ্টি করেছে। কিন্তু সমাজে তাদেরকে নিয়ে কেন এত বৈষম্য সৃষ্টি হয়? যদি দেবেন্দ্রকে কেউ একটু বোঝার চেষ্টা করত, তাহলে কিন্তু তার এমন ভয়ঙ্কর পরিণতি হতো না। সব মিলিয়ে মুভিটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর এমন সব সুন্দর সুন্দর মুভির এক্সপ্লেনেশন দেখার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। সেই সাথে আমার জন্য একটু দোয়া করবেন যেন আমি খুব দ্রুতই সুস্থ হয়ে আপনাদের জন্য আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।